আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জানি এটুকুই হলো আর, তোকে ডাকার মতো ডাকতে যদি পারি। এই নমস্কার, জয় তারা, জয় মা তারা, জয় গুরু বাম, ওম নমো নারায়ণ। গান তো আমার অ্যাকচুয়ালি প্রফেশন না, কিন্তু মায়ের গান করি। আর এই গানটার আজকে কেন হঠাৎ করলাম একদম এপিসোডের প্রথমেই, সেটা হচ্ছে যে আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না। সত্যি মায়ের কাছে আমি কিছুই জানি না। আমি অজ্ঞ, অধম এবং মূর্খ সন্তান, তবে পাগল আমি। কম্বিনেশনটা আমার যে চলছে সেটা হচ্ছে শনিদেবকে নিয়ে। শুক্র অবধি করা হয়ে গেছে, দর্শক বন্ধুদের ভালো রেসপন্স পাচ্ছি। এবং আমার এটা আধ্যাত্মিক জ্যোতিষ অনুষ্ঠান, এখানে আধ্যাত্মিকতার মধ্যেই জ্যোতিষকে আমি মিশ্রিত করে বোঝাবো কোন ঘরে কী আছে, তার কী ফল হতে পারে। এত ডিটেলসে বোঝানো ঠিক না, মানুষ বুঝতে পারে না, ভ্রমিত হয়ে ভণ্ডদের কাছে গিয়ে উপস্থিত হয়। তো যাই হোক, 2025 সবাই বলছে কেমন যাবে, আমি বলছি আপনাদের সবার ভালো যাবে। যার শেষ ভালো তার সব ভালো। তাহলে শেষ যে বছর দুটো, অক্টোবর নভেম্বর ডিসেম্বর যার ভালো গেছে, 2025 সবার ভালো যাবে। আর্থিক শারীরিক শরীর থাকলেই খারাপ হবে, মন থাকলেই খারাপ হবে, মাথা থাকলেই গরম হবে। তো যেগুলো যা যা আছে, কামক্রোধ লোভ হিংসা অহংকার পঞ্চরিপু, এই রিপুগুলো নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি। তাই এই রিপুগুলো যতক্ষণ আমাদের শরীরে থাকবে, যতক্ষণ না আমাদের পঞ্চতত্ত্বে আমরা বিলীন হব, ততক্ষণ আমাদের এই মানুষ জন্মের যে শ্রেষ্ঠ জন্ম, তার যে নরক যন্ত্রণা, আমি মনে করি মানুষ জন্ম সবথেকে শ্রেষ্ঠ জন্ম। এবং সবথেকে নরক যন্ত্রণা যদি বলি, তাহলে এই মানুষ জন্মেই আপনাকে সেটা উপলব্ধি করে যেতে হবে। তো শনি রাহু নিয়ে ভিডিও করা উচিত ছিল, কিন্তু আমি রাহুর এপিসোডটা অনেক বড় করে ফেলেছি। সেখানে রাহু শনি নিয়ে আমার একটা অনুষ্ঠান করা আছে, দর্শক বন্ধুরা ওটা দেখে নেবেন। এই একই কম্বিনেশনই হবে, একটু আকাশ পাতাল ডিফারেন্স। আমি লাস্ট কম্বিনেশন এবং শেষ কম্বিনেশন হচ্ছে শনি কেতু। যেহেতু এই গানটা আমি করলাম, এই গানটার সাথে শনি কেতু একটা রিলেটেড ব্যাপার আছে। শনি কেতু অনেকে বলে সাধু সর্পযোগ, গুরু সর্পযোগ। হ্যাঁ, আমি মনে করি যদি গজকেশ্বরী যোগকে সবাই প্রায়োরিটি দেয়, যদি গুরু সৌরী যোগকে প্রায়োরিটি দেওয়া হয়, যদি বুধাদিত্য যোগকে প্রায়োরিটি দেওয়া হয়, উচ্চভঙ্গ রাজযোগকে যদি প্রায়োরিটি দেওয়া হয়, ক্ষেত্র সিংহাসন যোগকে যদি আমরা প্রায়োরিটি দিই জ্যোতিষশাস্ত্রে, তাহলে কিছু কিছু ভণ্ড ও ফেক চিটিংবাজ জ্যোতিষ এখন রিসেন্ট চ্যানেল শুরু করেছে বছর 5 ধরে। কালসর্প বলে কিছু হয় না, বীজযোগ বলে কিছু হয় না, এটা নেগেটিভিটিটাকে বলে তার কাছে কাস্টমার টানার একটা ব্যবসায়িক একটা চাল, আর কিছুই না। যদি ভালো গ্রহ যে কম্বিনেশন, সেটার যদি ফল আমার ভালো হয়, আমার যদি বুধাদিত্য যোগ থাকে, তাহলে আমার গ্রহণযোগ কেন থাকবে না? কালসর্পযোগ 12 রকমের হয়, প্রচুর জ্যোতিষ বইতে আছে। আমি যবে থেকে জ্যোতিষ অধ্যয়ন করছি, আমি যার কাছে অধ্যয়ন শিখেছি বা নিজের চেষ্টায় যতদূর জ্যোতিষ শিখেছি, তাতে সব যোগই পজিটিভ। বুধাদিত্য যোগ যতটা পজিটিভ ততটাই নেগেটিভ, কালসর্পযোগ যতটা পজিটিভ ততটাই নেগেটিভ। মাননীয় প্রধানমন্ত্রী, তার ছকেও কালসর্পযোগ ছিল, ঐশ্বর্য রায়ের ছকেও কালসর্পযোগ আছে, সচিন তেন্ডুলকারের ছকেও কালসর্পযোগ আছে। 100টা ছক ঘাটলে তো 2টো কালসর্পযোগ বেরোবেই। তো এটা নেই, এটা বলার কিছু কারণ আমি বুঝে পাই না। সবকটারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, শনি আর কেতু। কেউ বলে সাধু সর্প, কেউ বলে গুরু সর্প। এইখানে একটা সূত্র কাজ করে যে শনি আর কেতু কোনো জাতক বা জাতিকার জন্মছকে লগ্ন সাপেক্ষে যে ঘরে থাকবে, সেই ঘরের কারকতাটাকে শনি বা কেতু দুজনে মিলে অপারেট করবে। প্লাস ওই জাতককে কিছুটা শনি কেতু নিজেদের কন্ট্রোলে নেবে। যে গ্রহ যে ঘরে থাকে সেই ঘরের মতোই আমাদের ফল দেয়। তা বলে আমরা শনি কেতুর জাতক বলছি না। জাতক সে ধরুন তার বৃশ্চিক লগ্ন, তাহলে সে মঙ্গলের জাতক। ধনু লগ্ন, তাহলে সে বৃহস্পতির জাতক। মীন লগ্ন, তাহলেও সে বৃহস্পতির জাতক। লগ্ন না, আমি বলছি যে শনি এবং কেতু দুটো গ্রহের কারকতাটা শনি নিয়ে অনেকটা বুঝিয়েছি। ন্যায়, ডিসিপ্লিন, টাইমিং, ধৈর্য, অসীম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, কঠোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, কঠোর পথে চলা এবং
সমাজে মানুষকে যে শুধরানোর যে কাজগুলো করা হয়, যারা মানুষকে শুধরায়, যারা কাউন্সেলিং করে, যারা ধর্মযাজক বা যারা গুরুকুলে আছে, বিভিন্ন যে গুরুকুল আছে সেখানে যে আমাদের সমাবেশগুলো হয়, ঠিক আছে, সেই সব জায়গায় এই শনি এবং কেতুর জাতকদের আমরা পেয়ে থাকি। এই দুটো কম্বিনেশান মাত্র 4টে ঘরে খুব ভালো এফেক্ট দেয়। এটা আমার সঙ্গে কারোর চ্যালেঞ্জ থাকতে পারে। 12টা রাশির মধ্যে কালপুরুষ চক্রের মেষ থেকে মিনের মধ্যে সেই গুরু শৌরী যোগেরই একটা কম্বিনেশান আমরা কেতু আর শনির যোগে পাচ্ছি। কারণ ওখানেও দেখুন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, মানে ধনু, মকর, কুম্ভ, মীন। আমি একটা কথা বলেছিলাম গুরু শৌরী যোগে, যে যাদের গুরু শৌরী যোগ আছে, যদি মীন রাশিতে পড়ে, মীন রাশি হচ্ছে মোক্ষের ঘর, দ্বাদশ ঘর আমাদের কালপুরুষ চক্রে, তাহলে আমরা জ্যোতিষকে সেইভাবে যদি বিচার করি, খুব ঠান্ডা মাথায়, মানে ফেকভাবে বিচার না করি, প্রতিকারের চিন্তাভাবনা আগে থেকে না করি, জাতক বা জাতিকাকে যদি বোঝাতে পারি যে আপনার ছকে কোথায় সমস্যা আর কোথায় আপনার ছকে প্রোগ্রেস আছে, উন্নতি কোন ঘরে আছে, অবনতি কোন ঘরে আছে, কোন গ্রহের দশা চলছে, সেই দশার যে গ্রহ, দশাধিপতি যে গ্রহ, সে কতটা আপনার ছকে স্ট্রং অবস্থায় আছে, তার দৃষ্টিগুলো কোন ঘরে আছে। জ্যোতিষ 15 মিনিটের অনুষ্ঠান নয়। একটা জাতকের ছক বিচার করতে কমসে কম 1 ঘন্টা সময় লাগে, তার সাইকোলজি, তার মাইথোলজি তাকে বোঝাতে, তার মন বুঝতে এবং তার মনের সঙ্গে কথা বলে তাকে কাউন্সেলিং করে তাকে সঠিকভাবে বোঝাতে 1 ঘন্টা সময় লাগে। তাহলে শনি যে ডিসিপ্লিনগুলো করে, কেতু কিন্তু ঠিক আলাদা। জীবনে মানুষের, আমাদের মানব জীবনে যত কাঙ্ক্ষিত ইচ্ছা, সুপ্ত ও কাঙ্ক্ষিত ইচ্ছা, কথাটা ভালো করে একটু বুঝবেন দর্শক বন্ধু, সুপ্ত ও কাঙ্ক্ষিত ইচ্ছা, যেটা হয়তো আপনি কখনো স্বপ্ন দেখেছিলেন, কোনো ছোটোবেলায় আপনার মনে একদিন এসেছিলো বা ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন, আমি তার একটা এক্সাম্পল দিচ্ছি এক্ষুনি। তো সেই সুপ্ত এবং কাঙ্ক্ষিত মনোবাঞ্ছা, যদি সেই মনোবাঞ্ছাটা সঠিক হয় বা চাওয়াটাও যদি ঈশ্বরের কাছে সঠিক হয়ে থাকে, তাহলে উনি নিশ্চয়ই পূরণ করবেন। এবং সেই পূরণ করার মধ্যে এখানে কেতুর একটা বিশাল ভূমিকা আছে। আমি খুব ছোটোবেলায় যখন দক্ষিণেশ্বর যাওয়া শুরু করি বাবার সাথে, তখন আমি মায়ের কাছে গিয়ে, এখনও মায়ের মন্দিরে যখন আরতি করি, আরতির নাম হচ্ছে আকাঙ্ক্ষা। তো মাকে যখন আরতি করে, আরতির রানীটা যখন মা চরণের কাছে রাখি, তখন হাত জোর করে মাথা নত করে যে প্রণাম করে যেটা চাই, যে মা আমাকে জ্ঞান দাও, বিদ্যা দাও, বিবেক দাও, ধৈর্য দাও, বুদ্ধি দাও, শান্তি দাও। এই 5-6টা জিনিস মায়ের কাছে চাই। কোনটা দিয়েছে সেটা জানি না, আর কোনটা এখনও দেয়নি সেটাও জানি না, বাট ভালো আছে। ভালো পুত্র সন্তান যার হয়, খুব ট্যালেন্টেড চাইল্ড, ভালো করে শুনবেন, ট্যালেন্টেড চাইল্ড অবশ্যই যদি পুত্র সন্তান হয়, সেটাও দেয় কিন্তু কেতু। যা সন্তানের জন্য যে বাপ বা যে বাবা মা গর্বিত, তাদের বুঝতে হবে যে ছকে কেতু খুব ভালো আছে। কেতুর মধ্যে চট করে ডিসিশান নেওয়ার ক্ষমতা আছে, যেহেতু মঙ্গলের মতো নেচার প্লে করে। 7 বছরের দশা, প্রতিটি দশার সাথে সাথে মানুষের জীবনে কেতুর দশা যাদের চলে, বছরে বছরে পরিবর্তন হয়। কেতু শনি, কেতু বুধ, কেতু বৃহস্পতি, কেতু চন্দ্র, মানে প্রথম থেকে শুরু হয়ে লাস্টের দিকে কেতু বৃহস্পতি থেকে তারা একটু রিলিফ পায়। এই কেতু শনি যোগটা কী হয়, সে জাতক বা জাতিকা যেখানে থাকবে সেখানে তার একটা শত্রু তৈরি হবে। সে যদি যে ফ্ল্যাটটা বুক করলো, সেই ফ্ল্যাটে আরও যদি ধরুন তার সেই ফ্ল্যাটে টোটাল 12টা পরিবার থাকে, 3 থেকে 4টে পরিবার থেকে তার সঙ্গে সারা জীবন শত্রুতা করবে, কোনো না কোনো কারণে তাকে অপমান করা, ইনসাল্ট করা। সে যেখানে কর্ম করবে, কোনো সরকারি অফিসেই হোক বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে হোক বা কোনো এক্সিকিউটিভ পোস্টে হোক বা সামান্য একটা কর্মচারী হোক, তার কলিগরা তাকে খুব ডিস্টার্ব করবে, বাধ্য হয়ে তাকে ওই কর্মটা ছাড়তে হবে। কেতু মানে হচ্ছে আইসোলেশন, ডিট্যাচমেন্ট এবং তন্ত্রের সবচেয়ে বড় কম্বিনেশান। এই যে আমি বললাম যে আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না মা, আর সত্যি তো আমি কি জানি, আমার কি ক্ষমতা, আমি তো ভৌতিক জগতে একজন মানুষ, আমারও খিদে আছে, আমারও চাহিদা আছে, আমারও ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবই আমার আছে। তাহলে আমরা এইগুলো থেকে বেরোনোর জন্য এই শনি কেতু যোগে 4টে জায়গায় খুব ভালো এফেক্ট দেয়। যদি শনির ঘরে
শনি বলিয়ান থাকে, ডিগ্রি ওয়াইজ শনি যদি খুব ভালো থাকে, তাহলে শনির কেতুর প্রভাব কিন্তু মানুষের জীবনে একটা তুঙ্গস্থ গুরুর পথ তাকে দিতে পারে, সদ্গুরুর পথ দিতে পারে, যারা বড় বড় অনুষ্ঠান করে বিভিন্ন লোক সমাগম করতে পারে। খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানব জীবনে সবচেয়ে বেশি যে উপকার করে বা ক্ষতি করে সেটা হচ্ছে কেতু। কেতুর দেওয়ার মতো প্রচুর ক্ষমতা আছে। কেতুর যেটা আছে সেটা হচ্ছে ভীষণ ভালো পরিমাণে ইনটিউশন পাওয়ার, শনিরও সেটা আছে। শনির খালি একটা নেই যেটা সিক্স সেন্স, কেতুর কিন্তু সিক্স সেন্স আছে। কেন কেতুর সিক্স সেন্স আছে? কেতুর অর্ধাঙ্গ যেটা যেহেতু রাহু, নিম্নাঙ্গটা কেতু, ওই জন্য বলা হয় সর্প, আর শনি হচ্ছে গুরু, সন্ন্যাসী গুরু, যার ফলে এই নাম যোগটাকে নাম দেওয়া হয়েছে গুরু সর্প যোগ। সর্প মানে ড্রাগন, ড্রাগন টেলটা লেজ। তাকে কে বাঁচিয়েছিল? বৃহস্পতিদেব। তাহলে এই কেতু আর শনির যোগ ছকের যে কোনো ঘরে যদি থাকে, সেই জাতক বা জাতিকার ছকে যদি বৃহস্পতি ভালো পজিশনে থাকে, ভালো ডিগ্রিতে থাকে, বা কেন্দ্র বা মূল ত্রিকোণে থাকে, তাহলে এই বৃহস্পতি এই শনি এবং কেতুর ওই জাতককে জীবনের সব সফলতা দিয়ে দেবে। কেতু বা শনির জাতকের কারোর যদি দশমে পড়ে, লগ্ন সাপেক্ষে দশমে কারোর শনি এবং কেতুর যোগ রয়েছে, তার কি হবে? 3 বছর একটা জায়গায় চাকরি করতে করতে ওইখান থেকে এমন একটা সমস্যা তৈরি হবে তার, যে তাকে ওখান থেকে কাজ ছেড়ে দিতে হবে। আবার 2 বছর সে বসে থাকবে, আবার কোনো না কোনো জায়গা থেকে একটা কাজ করতে হবে। যেহেতু শনি আছে, তাকে একদম বসিয়ে দেবে না, কর্ম তাকে করাবেই। আবার কেতু যদি এইটাই যদি আবার কেতু শনির যোগটা যদি ধনু আর মিনে পড়ে, তাহলে তাকে প্রবলভাবে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাবে। আমাদের তন্ত্র ভৈরব, তন্ত্রের আদি, তন্ত্রের অনাদি, তন্ত্র আমরা যাকে বলতে এক কথায় বুঝি, ওই যে বসে আছে আমার বামদেব বাবা, ওনার ওপরে তন্ত্র সাধক। আমার জীবনে যে সমস্ত মাইথোলজি বই আমি পড়েছি, বামদেবকে নিয়ে যে বিভিন্ন আমি যে সমাবেশগুলো হয় বা বামদেবকে নিয়ে যে জীবন কাহিনী আছে আমি পড়েছি। তন্ত্রের শেষ কথা ওনার হাতে বলতে। তাহলে এই যে কেতু আর শনি, যদি সে ব্রাহ্মণ কুলের হয়, তাহলে সে খুব ভালো বড় মাপের পূজারী হবে। এবং পুজো আচ্ছা, বিভিন্ন হোম যজ্ঞ, চণ্ডীপাঠ, রামায়ণ মহাভারত কথা যারা পড়ে, এখানে শনি কেতুর একটা ভালো। শনি কেতু হচ্ছে, দেখো, শনিও আধ্যাত্মিক এর শেষ কথা, কেতু আধ্যাত্মিকের আরও বেশি শেষ কথা। কেতু যখন তখন আপনাকে ছেড়ে বেরিয়ে যেতে পারে। যে কোনো রিলেশনশিপ থেকে যে হট করে বেরিয়ে যায় কোনো মানুষ, সেটা কেতুর প্রভাবের জন্য, যে আমি সন্ন্যাস নিয়ে নেব। এই যে মহাকুম্ভ আসছে 2012-তে, কত মানুষ, কত ছোট ছোট বয়সের মানুষ এবং বৃদ্ধ বয়সের আবাল বনিতা, কত মানুষ সন্ন্যাস নেবে। কয়েক লক্ষ নতুন প্রজন্ম আসছে সন্ন্যাসী, সে অঘরিদন সম্প্রদায় হোক বা নাগা সম্প্রদায় হোক। এবং এই কুম্ভতেই মানুষ সন্ন্যাস নেয়। সন্ন্যাস নিতে গেলে প্রচণ্ড কষ্টকর একটা জীবন, সেটা আগের দিন বলেছি। যেহেতু আমার গুরুদেব একজন নাগা সন্ন্যাসী, উনি নীলাঞ্জনী আখড়ার কোনো একটা সন্ন্যাসী। আমার গুরুদেবের যে গুরুদেব দাদুগুরু ছিলেন, তিনি সত্যানন্দগিরি মহারাজ, কালীঘাটে তার পটুয়াপাড়ায় যেখানে মাননীয়া থাকে, এবার দেখে নেবেন, একটি বগলা আশ্রম আছে। সেই বগলা আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন আমার গুরুদেবের গুরুদেব সত্যানন্দগিরি মহারাজ। আমি আজকে এটা পাবলিকলি স্বীকার করলাম যে আমার গুরুদেবের যিনি গুরুদেব, তিনি হচ্ছেন কালীঘাট পটুয়াপাড়ায় যে বগলা আশ্রম আছে, একটু খোঁজ নিয়ে দেখবেন জাতক জাতিকারা বা বন্ধুবান্ধবরা, সেটা হচ্ছেন আমার গুরুদেবের গুরুদেব, মানে আমার দাদুগুরু। আমাদের এই সমাজে দাদুগুরু হয়, চাচা গুরু হয়। আর আমার গুরুদেব হচ্ছে ঈশ্বর হারানন্দগিরি মহারাজ। তার আশ্রম হচ্ছে নগেন বাবার যে আশ্রম আছে তারাপীঠে মুন্ডমালিনী তলায়, তার পেছনে সবচেয়ে বড় চূড়া যে বাড়িটা, সবচেয়ে চূড়া যে বাড়িটার চূড়া সবচেয়ে বড় চূড়া, মানে মন্দিরের যে চূড়া, গিরি বা শৃঙ্গ, সেই শৃঙ্গটা উনি হচ্ছেন আমার গুরুদেব। আজকে নেই পৃথিবীতে। ওনার শখ ছিল যে আমি আমার আশ্রম করবো, আশ্রমের চূড়াটা যেন মাথার ওপরে থাকে। সম্প্রদায়টা ছিল গিরি। এই তন্ত্র সমাজে, এই তান্ত্রিক সমাজ, আধ্যাত্মিক সমাজে এবং আমাদের সন্ন্যাসী সমাজে গিরি, পুরী, এই এক একটা ভাগ আছে। গিরি হচ্ছে কি বলে, পর্বতগিরি, মানে উচ্চ শৃঙ্গ। আমার গুরুদেবের খুব হাই অ্যাম্বিশন ছিল এবং কমপ্লিট করে তিনি কিন্তু দেহ রেখেছেন 84 বছর বয়সে 2019 সালে। এখনও কেউ যদি যান আমাদের আশ্রমে যাবেন। আর আমাদের কোড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওম নমো নারায়ণ। আমরা যারা নাগা সন্ন্যাসী দীক্ষিত, আমাদের কোড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওম নমো নারায়ণ। আমাদের কোনো বাদ বিচার নেই, আমরা বামাচারী।
আজকে কোনো একটা কারণে এই কেতুর জন্যই আমার এই মন্দিরে আসা, এই কেতু এই শনির জন্যই আমার এই আধ্যাত্মিক পথে আসা। আমিও একটা ভৌতিক জগতের একটা মানুষ ছিলাম। আমার এমন একটা ঘরে সেই ট্রান্সফরমেশনটা হলো 2016-তে। তারপর থেকে আমি আর না মন্দির ছেড়ে বেরোতে পারলাম। আমি অনেক চেষ্টা করেছি বড়লোক হওয়ার, অনেক চেষ্টা করেছি চিটিংবাজি করে বা মানুষকে ঠকিয়ে, বা আমি যে মানে আমার আগাম যে ব্যবসাটা যেটা ছিল, যেটা করে আমি খেতাম 2016 অবধি আর 2024, তখনও আমি আধ্যাত্মিক পথে ছিলাম, কিন্তু কোনোদিন পারলাম না। আমার বিবেক সবসময় এই বিবেকটা যার আছে, যে মানুষটার মধ্যে আমার কোনো ইউটিউবের ভাই বা বন্ধু বা দাদা বা দিদিদের মধ্যে বিবেক আছে, তিনি কখনো অন্যায় কাজ করতে পারবেন না। তিনি অন্যায় সহ্য করবেন, কিন্তু অন্যায় কাজ তিনি করতে পারবেন না, গ্যারেন্টি দিয়ে বলছি। বিবেকের কারক গ্রহ হচ্ছে কেতু। আর এই দংশনটা সবথেকে বড় দংশন হচ্ছে, লোকে বলে যে সাপের বিষ, সর্পদংশন হচ্ছে সবচেয়ে মারাত্মক নাকি কষ্ট, মৃত্যু যন্ত্রণা সবচেয়ে মারাত্মক কষ্ট, সন্তান প্রসব করা সবচেয়ে মারাত্মক কষ্ট, মানে যন্ত্রণাগুলো বলছি, পেনফুল যে জিনিসগুলো আছে, মাতৃত্ব, মৃত্যু যন্ত্রণা, সর্পদংশনের যন্ত্রণা, কুকুরে কামড়ানোর যন্ত্রণা, মানুষকে ঠকানোর যন্ত্রণা, মানুষের সাথে প্রতারণা করার যে যন্ত্রণা, যখন আপনার বিবেক আপনাকে দংশন করা শুরু করবে, তখন আপনার একটাই পথ খোলা আছে, সেটা হচ্ছে আত্মহত্যা। তখন আপনি আর সমাজে মুখ দেখাতে পারবেন না। বিবেক দংশন হচ্ছে সবথেকে বড় দংশন। এটা আমি আধ্যাত্মিক আজকে আলোচনাটাই বেশি করছি। আমি আমার নিজের জীবনকে, সাইকোলজিকে, আমার নিজের জীবনকে আমি অনেক পথে চালিত করে দেখেছি, কোনো লাভ নেই। আমার ছকে আধ্যাত্মিক এবং তন্ত্র সাধনার যোগ রয়েছে, তাই আমি এই ছকে এসেছি। কেউ ভণ্ড সেজে যদি এসে বসে পড়ে, সেটা তো আলাদা কথা। মগা রূপান্তর কর্মীরাও এখন তন্ত্র নিয়ে বিশাল বড় বড় অনুষ্ঠান করছে, প্রচুর ভিউয়ার্স। তো আমার ওইসব, আমার মন্দিরে যেই আসুক অন্তত এইটুকু বোঝাই, হ্যাঁ হয়তো বিশাল লোক সমাগম হয় না, কিন্তু যারাই আসে তাদেরকে একটা কথা বলি যে আমার কাছে আসছেন, আমি কিন্তু আপনাদের ভাগ্য ফিরিয়ে দিতে পারবো না, আপনাদের চলার পথ দেখিয়ে দেবো। সকালের নতুন সূর্যটা আপনাদেরকে আমি দেখাতে পারি যে কোন দিক দিয়ে আপনি নতুন সূর্য দেখতে পারবেন। সে যতই বিপদে থাক, যতই কষ্টে থাক, কেউ এক ঘরা পাপ করে এসে আমার কাছে বলছে আমার এই যোগ কাটিয়ে দিন, আমার সাড়ে সাথী কাটিয়ে দিন, আমার কালসর্প যোগ কাটিয়ে দিন, কোনো যোগ আমি কাটাই না। কেউ কোনো যোগ আমার কাছে কাটানোর জন্য আসবেনও না। যদি কেউ সত্যি বিপদে পড়ে থাকেন, হয়তো অন্যায় করেছেন বা আপনি ভালোই গেলেন, বিবেক তো ধ্বংসাবেই। সাড়ে সাথীর সেকেন্ড ফেজে মীন রাশি এবং ঢাইয়াতে সিংহ রাশি বা ধনু রাশি, এদের তো বিবেক দংশন শুরু হবে এই মার্চ মাস থেকে। বিবেক যখন ছোবল মারবে, তখন কোনো মেডিসিন নেই, কোনো অ্যান্টিভেনাম নেই। ভয়বন্ধু বলছে কোনো অ্যান্টিভেনাম নেই। বিবেক যখন আপনাকে প্রশ্ন করবে, তুই এটা ঠিক করেছিলিস, তুই ওই লোকটার টাকাটা মেরে ঠিক করেছিলিস, ওই মহিলাটির সঙ্গে পরকীয়া করে কি ঠিক করেছিলিস, এই যখন ঠিক আর ভুলের বিচারটা আসবে মনের মধ্যে, কেতু যখন বেশি পরিমাণে নাড়া দেবে, তখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, চল ভাই তান্ত্রিকের কাছে চল, কোনো একজন ভণ্ড বাবার কাছে চল, কোনো একজন চিটিংবাজ অ্যাস্ট্রোলজারের কাছে চল। যদি ওনাদের কাছে কোনো কিছু তাবিজ কবজ থাকে, পড়লে হয়তো আমাদের এই পাপটা আর কি কমে যাবে। পাপ করা যতটা সোজা, পাপ থেকে মুক্তি পাওয়া ততটাই কষ্ট। আমার দরকার নেই ওই রাস্তায় যাওয়া। তো এই শনি কেতুকে বোঝানোর জন্যই এতটা আমাকে বোঝাতে হলো। কেতু হচ্ছে টু মাচ স্পিরিচুয়ালিটি, 100% টু মাচ স্পিরিচুয়াল প্ল্যানেট সব থেকে। এবং এদেরকে বলা হয় যে নৈসর্গিক অশুভ গ্রহ না। আমি বৃহস্পতি, শুক্র, চন্দ্র, বুধ এবং চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্রর সঙ্গে আমি কেতুকে রাখতে পারি। কেতু আধ্যাত্মিক প্ল্যানেট। কেতুর কী আছে? কেতুর মন আছে। যারা খুব মন থেকে আধ্যাত্মিকতাটাকে বোঝে, আধ্যাত্মিকতা মানে তারাপীঠে নিয়ে গিয়ে গাদার পিঠে চাপিয়ে যজ্ঞ করলাম, সেটা আধ্যাত্মিকতা না, সেটা তন্ত্র সাধনা না। লোকের আড়ালে, লোকচক্ষের আড়ালে অনেক গোপন জায়গায় অনেক মানুষ আজকে দিনের পর দিন সাধনা করে যাচ্ছে। তারা কাউকে প্রচারও করে না, তারা কাউকে বলেও না। তাও তো আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি এই ভণ্ডদের একটু পেছনে লাগবে, যদি এদের ভণ্ডামিটা কমে আর মানুষ একটু সচেতন হয়, যাতে আর তাদের কাছে না যায়। নিজের বিবেককে প্রশ্ন করুন। কারণ যদি এখন 45 বছর বয়স, মীন রাশি, সাড়ে সাথে ঢুকবে সেকেন্ড ফেজ, যে আপনি জীবনে কোন কাজটা করেছেন সেটা ঠিক না ভুল, তাহলে আপনি আপনার উত্তর নিজেই পেয়ে যাবেন। আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্নটা করুন। সকালবেলা আমি এই জন্য বলি আয়নায় নিজের মুখ দেখুন, আর রাত্রিবেলা শোয়ার সময় একবার সারাদিন যেটা করেছেন সেটা একবার রিসাইকেলিং করে নিন, যে আমি এটা ঠিক করলাম, আমি যে ওকে আজকে টাকাটা দেওয়ার কথা ছিল দিলাম না, ও তো মানুষের কাছে কষ্টে পড়বে, বিপদে পড়বে, অপমানিত হবে।
রাত্রিবেলা শোয়ার সময় সারাদিনের কাজটা রিসাইকেলিং করুন, মানে আরেকবার রিপিট চিন্তা করুন, রিপিট টেলিকাস্ট যেমন দেখায় টিভিতে, ঠিক ঘুমের একটু আগে এটা করে নিন। যদি মনে হয় যে আপনার মধ্যে বিবেক আছে, আপনার মধ্যে মনুষ্যত্ব আছে, তাহলে পরের দিন আপনি আর ওই কাজটা করবেন না। তাহলে নিজের ভুল আপনি নিজেই শুধরে নিতে পারবেন। এখানে কোনো তান্ত্রিক বা কোনো জ্যোতিষের কাছে যেতে হবে না। আর যদি না পারেন, কোনো দিক থেকে আপনার মেন্টাল অবস্থা খুব খারাপ, কোনো দিক বিদিক জ্ঞান খুঁজে পাচ্ছেন না, কমসে কম ভালো মানুষের কাছে যান, যিনি আপনাকে সৎ বুদ্ধি দেবে। এখনও পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো প্রমিসিং অ্যাস্ট্রোলজার আছে, তন্ত্র সাধক আছে, যারা ভুল কাজ করে না। ওই ছক দেখলাম না, কাজ করে নিলাম, অর্ডার তুলে নিলাম, টাকা নিয়ে নিলাম, এবার জাতিকার আর কাজ হচ্ছে না, সেটা এবার পেছু যাচ্ছে না, এবার কোথায় যাবে সেই তান্ত্রিক? সেই তান্ত্রিক আবার আর এক তান্ত্রিকের কাছে যাবে, যে দেখ ভাই আমি কাজটা করেছি, প্রতিকার দিয়েছি, ভালো টাকাই নিয়েছি, টাকা তো খেয়ে খরচা করে ফেলেছি, এখন তাদেরকে টাকাটা ফেরত দেবো কী করে? আর নাহলে বলো, তোমার কাছে যদি কোনো কিছু প্রতিকার থাকে তুমি বলো, আমি কাজটা তোমার হাতে হ্যান্ডওভার করছি, তোমাকে কিছু টাকাও আমি দেবো। তো ওই জন্য আমি সবার আগে বলি, ন্যাটাল ছক না দেখে আমি কারোর কোনো প্রতিকার করি না। আমি হাত দেখে, কারোর যদি জন্মছক না থাকে, কারোর যে হাত দেখে রাশি লগ্ন কিছুই বোঝা যায় না, হাতের রেখা দেখে হয়তো বৃহস্পতির অবস্থান, শনির অবস্থান, কেতুর অবস্থান বোঝা যায়, তার কি দশা চলছে সেটাও বোঝা যায় না। তাহলে যার হাত ধরুন, যে আজ থেকে 50-60 বছর আগে জন্মেছে বা গ্রামগঞ্জে জন্মেছে, তারা তো হিসাব রাখতে পারে না। তাদের ক্ষেত্রেও অবশ্যই প্রতিকার করতে হবে, তাদেরকে আমার কাছে কনফেস করতে হবে যে হ্যাঁ দাদা, আমি এরকম অনেক কাজ করেছি যেগুলো আমার মনে হয় এখন আমি ভুল করেছি, তবেই আমি তার প্রতিকার করব। কারণ আমি তোমার পাপটা আমার শরীরের মধ্যে আমি ঢোকাবো না। আমি কালকে একটা নেগেটিভ জায়গা নিয়ে আলোচনা করছিলাম, একটা প্রশ্ন রেখে গেছিলাম যে নেগেটিভ ছকের সাথে যদি পজিটিভ ছকের বিয়ে হয়, তাহলে পজিটিভ ছকটাও আস্তে আস্তে দিনের পর দিন নেগেটিভ হতে শুরু করে। আবার নেগেটিভের সাথে পজিটিভ কখনোই মেলে না। তাহলে আপনি যদি কোনো খারাপ মানুষের সংসর্গে পড়েন, কোনো ভণ্ডর সংসর্গে পড়েন, কোনো চিটিংবাজের পাল্লায় পড়েন, দিনের পর দিন যদি তার সাথে আপনি থাকেন, ওঠা বসা, খাওয়া দাওয়া, শোয়া সবই করেন, তা আপনারও তো মনোবৃত্তি একটা সময় ওই তার মতোই অবস্থা হবে। সব যোগের যেমন পজিটিভ এফেক্ট আছে, তেমনি নেগেটিভও এফেক্ট আছে। শনি মঙ্গল 20 যোগের পজিটিভও এফেক্ট আছে, নেগেটিভও এফেক্ট আছে। শনি কেতুর পজিটিভ এফেক্ট আছে, নেগেটিভ এফেক্ট আছে। এবং আমি বারবার বললাম, কালপুরুষ চক্রে মাত্র 8টা ঘর বাদ দিলে 4টে ঘরে এই যোগ খুব ভালোভাবে এফেক্ট দেয়, সেটা হচ্ছে ধনু, মকর, কুম্ভ, মীন। যদি কোনো জাতকের ছকে দেখা গেল কেতু 10 থেকে 20 ডিগ্রির মধ্যে আছে, শনি 7 ডিগ্রিতে আছে, তাহলে সেখানে কেতুর প্রভাবটা সেই ছকে বেশি আসবে। তার মধ্যে সব কিছু থেকে আইসোলেশন হয়ে যাওয়া, ডিটাচ হয়ে যাওয়া, একাকিত্ব হয়ে যাওয়া। আর সে যদি এই কাজটা আধ্যাত্মিক পথে করে, সে আধ্যাত্মিকভাবে ভালো উন্নতি করতে পারবে। আবার দেখা যাচ্ছে যে এই যোগটাই যদি কোনো কারণে কেতু কম পাওয়ার পেল, 5 কি 6 ডিগ্রিতে কেতু আছে, বা 22 থেকে 28 ডিগ্রিতে কেতু আছে, 6 আর ওদিকে 22, এর মধ্যে কেতু আছে, শনি সেখানে 13 ডিগ্রি, 14 ডিগ্রি, 15 ডিগ্রি, 16 ডিগ্রিতে আছে, বা সক্ষেত্রস্থকে শনি আছে, কুম্ভতে আছে, মকরে আছে, সেখানে যদি কেতু অ্যাড হয়, সেখানে কিন্তু শনির প্রবণতাটা বেশি হবে। তাকে জীবনে যা কিছু দেবে শনি লং টাইম দেবে। শনি হচ্ছে লং টাইম জাজমেন্ট এবং লং টাইম অ্যাচিভমেন্ট এবং লং টাইম যে পুরস্কার, বাবা সাহেব ফালকে বা অস্কার, যেগুলো যারা পায় তো লং টাইম পায়। সত্যজিৎ রায় অস্কার পেয়েছে, কিছুদিন আগে আমাদের বাংলার গর্ব মিঠুন চক্রবর্তীও দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছে। তাহলে এটা সারা জীবনের জন্য যে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়, তাহলে এই যে সারা জীবনের জন্য মানুষ যে ফলটা পায় কর্ম থেকে বা তার জীবন থেকে, সেটা দেয় হচ্ছে শনিদেব। আর টেম্পোরারি যে ফলটা আপনারা পান, হঠাৎ করে লটারি একটা লেগে গেল, কি আপনার হঠাৎ করে বাজারটা ভালো হয়ে গেল, হঠাৎ করে আপনি আধ্যাত্মিক জগতে চলে গেলেন, ছিলেন ভৌতিক জগতে চলে গেলেন আধ্যাত্মিক জগতে, এই যে তুরন্ত আপনি যে ডিসিশানটা নিয়ে নিলেন যে আমি ইমিডিয়েট সংসার ত্যাগ করে তাড়াতাড়ি কুম্ভে যাব, তাড়াতাড়ি আমি সন্ন্যাস নেবো, এই জীবন আমার ভালো লাগছে না, আমি অতিষ্ঠ হয়ে গেছি। সংসার ত্যাগ করে মানুষ 3টে কারণে, একটা হচ্ছে ভয়, একটা হচ্ছে খুব পাপ করেছে, দেখছে আর কোনো রাস্তা নেই, সন্ন্যাস নিলে আমার অতীত নষ্ট হয়ে যাবে, আমি আবার নতুন নাম পাবো, জটাফটা লেগে। এরকম প্রচুর ভণ্ড সন্ন্যাসীও আছে, নাগা সন্ন্যাসী, প্রচুর ভণ্ড নাগা সন্ন্যাসী আছে, তার অতীত জীবনে সে অনেক পাপ করেছে, সে পাপ ধুয়ে ফেলার জন্য প্রচুর টাকা খরচা করে সে সন্ন্যাস জীবন গ্রহণ করেছে, এখন সে দিব্যি রাজার আলে আছে, হলেও পাপ তোমাকে ছাড়বে না। সে যে সংসারটা ফেলে রেখে এসছে,
সেই পুরো এফেক্টটা তার সংসারের ওপরে এসে পড়বে। তার ছেলে মেয়ে বিভিন্ন কারণে আত্মহত্যা করবে, মারা যাবে, অ্যাক্সিডেন্টে মারা যাবে, মেয়ের সংসার ভেঙে যাবে, হবেই। তুমি পাপ করে চলে এলে, সাধু হয়ে গেলে, তো তোমার ছেলে মেয়ে যেগুলো তুমি জন্ম দিয়েছো, তোমার বীর্য থেকে যে বাচ্চার জন্ম হয়েছে তার কি তার লাগবে না? তাহলে আর সাপির যোগটার দরকার কী ছিল শনি রাহু? তো সুতরাং কোনো জিনিসই কাটে না। কিন্তু কেতুর যে দেওয়ার ক্ষমতা, অপরিসীম ক্ষমতা আছে। কেতুর মধ্যে বল বিবেক আছে। কেতুর জাতকরা না খুব সহজে মানুষকে ঠকায় না, বা শনি বা কেতুর জাতকরা ঠকায় না। হয়তো দুদিন দেরি হয়, হয়তো সে কাউকে কমিটমেন্ট করলো, সে কমিটমেন্টটা তার হয়তো 5 দিন দেরি হলো, কিন্তু সে দিয়ে দেবে। চিটিংবাজের যোগ এখানে নেই। শনি কেতু যদি এই ঘরগুলোতে থাকে তাহলে এখানে পরকীয়ার বিন্দুমাত্র কোনো গন্ধ পাবেন না। কিন্তু আমি যে কালকে যখন বলেছিলাম যে শনি শুক্র, আপনি যদি রেগুলার রেড লাইট এরিয়ায় যান তাহলে আপনার একটা যে কোনো খারাপ রোগ আপনার শরীরে আসবে। এবং রেড লাইট এরিয়ায় যতদিন গেছেন এবং যতবার আপনি আপনার শয্যাসঙ্গী বদল করেছেন, সেই শয্যাসঙ্গীর যে এফেক্টগুলো, সেগুলো আপনার পরবর্তীকালে, আপনি যখন ছেড়ে দিলেন আমি তো আর যাই না, আমি ওসব ভুলে গেছি, আরে অতীত আপনি ভুলে গেছেন, অতীত তো আপনাকে বলেনি। কি বন্ধু, আপনি অতীত ভুলে গেছেন, ট্যাবলেট খেয়ে বা যাই হোক কাউন্সেলিং করে অতীত ভুলে গেছেন, আপনি আর ওই রাস্তায় পা দেন না, কিন্তু অতীত তো আপনাকে ভুলেনি। তার মানে পাস্টের যে কর্মটা আপনি করেছেন প্রেজেন্ট লাইফে তো তার ফল আপনাকে পেতে হবে। দ্যাট ইজ শনি, দ্যাট ইজ সাড়ে সাথী, দ্যাট ইজ ঢাইয়া, দ্যাট ইজ কেতু শনি যোগ। তো সুতরাং আপনাকে তার জন্য রেডি থাকতে হবে। মীন রাশিকে, কুম্ভ রাশি থার্ড ফেজ, সে মোটামুটি যা এখন অবস্থা আছে এর থেকে তার খুব ভালো হতে পারে, খারাপও হতে পারে। সে কী কর্ম করেছে আমি তো জানি না, সে নিজেও হয়তো ভুলে গেছে বা ভুলতে চেষ্টা করেছে হয়তো অনেক খারাপ কর্মই, কিন্তু থার্ড ফেজে সে কী ফল পাবে সেটাও তো দেখতে হবে। তো সুতরাং যাই করি না কেন, বিবেকের কাছ থেকে আমরা কখনোই নিজেকে লুকিয়ে রাখতে পারি না, আর লুকিয়ে রাখা উচিতও না। ওই জন্য বললাম রাত্রিবেলা শোয়ার আগে একবার সারাদিনের কাজকর্মগুলো রিপিট টেলিকাস্ট করবেন, আর সকালবেলা উঠে আয়নায় মুখ দেখবেন আর মনকে প্রশ্ন করবেন যে আমি কালকে যা যা করেছি সেগুলোকে ঠিক করেছি, আজকেও কি সেই একই কাজ আমার করা উচিত, না আমাকে একটু শুধরানো উচিত। নিজের কাউন্সেলিং তো নিজেই করা যায়। ধরুন একটা কথা বলছি, আজকে আপনাদের আমি একটা গালাগালি দিলাম বা সোশ্যাল মিডিয়া একটা গালাগালি দিলাম, আমি রাত্রে চিন্তা করলাম না ভিডিও করছি, আমার গালাগালি দেওয়াটা ঠিক না, তাহলে কালকে থেকে আমি আর দেবো না। তাহলে আমার বিবেক আছে তো, এই বিবেকটাই আজকে রাহুর যুগে, কলি যুগে অর্ধেক মানুষের বিবেকহীন হয়ে গেছে। বিবেকানন্দ নেই আর, সব চটি চাটা, মুদি চাটা, এইসব বিভিন্ন চাটাচাটিতে ব্যস্ত। ভাতার জন্য দৌড়াচ্ছে, লক্ষ্মী ভাণ্ডারের জন্য দৌড়াচ্ছে, কাউন্সিলরের পাশে বসে আছে সেজে গুজে, যদি একটু টাকায় কাউন্সিলর, ব্যাস তার একটা 12,500 টাকার মাইনের চাকরি হয়ে গেল, টেম্পোরারি চাকরি মিউনিসিপ্যালিটিতে, পৌরসভাতে। এই দিয়ে কতদিন আটকে রাখা যাবে ভাতার ভিক্ষা দিয়ে? সুতরাং কর্ম, শনি এখানে বোঝাচ্ছে কর্ম, কার্মিক প্ল্যানেট হচ্ছে শনি। শনি যখন আপনাকে এখানে কর্ম বোঝাচ্ছে, তাহলে আপনাকে যেহেতু সামনে কেতু আছে, তাহলে আপনি কর্মক্ষেত্রে কারোর সাথে বেশি আর্গুমেন্টে যাবেন না, বেশি ঝামেলায় যাবেন না, আর এটাই ভেবে যাবেন যে এই চাকরিটা আমার পার্মানেন্ট নয়। শনি কেতু যে ঘরে আছে, বিশেষ করে কয়েকটা ঘরে ভালো ফল দেয় আমি বলে দিচ্ছি। যদি শনি কেতু কারোর ছকটা, এই যোগটা কারোর যদি দশমে হয়, কেন্দ্রে হয়, খুব ভালো যোগ হয়। পঞ্চমে যদি হয়, যেটা মূল ত্রিকোণী বলি, 1, 5, 9 কানেকশানে যদি পঞ্চমে হয়, খুব ভালো যোগ। আর যদি ওই 5-এরই আর একটা কানেকশান, পঞ্চমের পঞ্চম মানে নবম, যদি নবম হাউস হয় মানে ভাগ্যস্থানে হয়, তাহলে এই যোগটাকে ভীষণ পজিটিভ যোগ। আমি আমার 14 বছরের জ্যোতিষ জীবন এবং 8 বছরের তন্ত্র সাধনার জীবন, আমি যা বলি স্পষ্ট বলি, আমার যেটা যা এক্সপিরিয়েন্স আমি সেটাই বলি। 8 বছরকে 16 বছর বলবো না, আর 14কে আমি 28 বলবো না। 14 বছর ধরে অ্যাস্ট্রোলজি নিয়ে ঘাঁটছি, আর 8 বছর ধরে 2016 থেকে 2024 আমি এই মন্দিরেই পড়ে আছি। আমার কাশ্মীর যেতে ইচ্ছা করে না। কেউ যদি বলে তারাপীঠ যাবে, আমি হ্যাঁ যাবো। বিনা পয়সা আমি তারাপীঠ ঘুরে এসেছি, মাত্র 100 টাকা নিয়ে তারাপীঠ ঘুরে এসেছি। মা ডেকেছেও, আমি জানি পয়সা ঠিক ব্যবস্থা হয়ে যাবে। গেলাম, খিদে পেয়েছে দুপুরবেলা, ভান্ডারাতে বসে গেলাম, দুপুরের খাবার হয়ে গেল। রাত্রিবেলা এক সাধু ভাইয়ের বাড়ি, তখন আমার দীক্ষা হয়নি, 2015, আমার দীক্ষা 2015-তে হয়েছে, তার আগে 2014-তে এক তান্ত্রিকের
ঘরে গেলাম, সে বললো কথা করতে করতে বললাম যে কোথায় খাবে রাত্রিবেলা, তখন 10টা বাজে, শীতকাল। আমি বলছি এই যাবো একটুখানি, আমার কাছে কিন্তু টাকা নেই। তো বললো দেখ কোথাও যেতে হবে না, ওই ঘরে 6টা রুটি করে দিই, তুমি 2টো খাও আর আমি 4টে খাই, হয়ে গেল রাত্রিরে খাওয়া। পরের দিন সকালবেলা মন্দিরে গেলাম, মাকে দর্শন করলাম, বেরিয়ে শ্মশানের দিকে যাচ্ছি, তো কয়েকজন কম্বল দান করছে, আর একটা প্যাকেটে মনে হয় পাউরুটি, বিস্কুট, কলা বা এরকম কিছু একটা ছিল, মনে নেই। তো আমি ওই যেহেতু ওই তান্ত্রিকদের সাথে যারা কিছু শ্মশানে থাকে তাদের পাশে বসে আছি, আমাকেও একটা দিয়ে গেল। কী ভেবে দিয়েছে জানি না, ভিখিরি ভেবে হোক বা সাধু ভেবে। আমি একটা লাল জামা পরে যাই, আমার অবশ্যই তারাপীঠে গেলে আমার একটা লাল জামা আর পাঞ্জাবি বা পায়জামা, ওটা পরে বসে সকালবেলা গল্প করছি। খুব শীত তো, তখন 8:30 বাজে, এখনও কিন্তু আমার ব্রেকফাস্ট হয়নি। তো সবাই বলে দেখো কম্বল দিয়েছে, আর তা দেখলাম 2টো কলা দিয়েছে, একটা পাউরুটি দিয়েছে, আর একটা জয়নগরের মোয়া দিয়েছে। ব্রেকফাস্টটা হয়ে গেল। তারপরে দুপুরবেলা আবার ভান্ডারাতে চলে গেলাম। প্রথম দিন আমিষ ভান্ডারা পেয়েছিলাম, পরের দিন নিরামিষ ভান্ডারা পেলাম। নিরামিষ ভান্ডারায় খেলাম, আর 2:10 তারামা এক্সপ্রেস ধরে নৈহাটি নামলাম। ট্রেনের টিকিটও কাটিনি, যাওয়ার সময়ও কাটিনি, শিয়ালদা থেকে আসার সময়ও কাটিনি। তাহলে মাকে বলেছি মা আমার কাছে 100 টাকা আছে, আমি তোমার পুজোটা দেবো। পুজো দিতে 51 টাকা খরচা হয়েছে, আর 20 টাকা আমি আমার পানটাকে দক্ষিণে দিয়েছি। এই হচ্ছে আমার তারাপীঠ ঘোরা। বলতে আজকে খুব আনন্দ পাচ্ছি এই কারণে যে আমার ধর্মস্থানে ঘুরতে আমার পয়সা লাগে। আমি যদি মনে করি এক্ষুনি কাশি যাব, একজনকে ফোন করলে সে যদি মনে করে যে আমাকে কাশি নিয়ে যাবে, সে আমাকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত। আমি বলেছি যে উজ্জয়িনী মহাকাল দেখবো, মহাকালে যাব, বাবার কাছে একটু যাবো, বাবার কাছে গিয়ে একটু কাঁদবো। বলছে যখন বলবেন, আপনি খালি বলবেন আপনি কবে যাবেন। উনি প্রত্যেক মাসে একবার করে বাবাধাম যায়, 2 মাস বাদে বাদে উজ্জয়িনী মহাকাল যায়, 2 মাস বাদে বাদে পুরী যায়, আর বছরে একবার কেদার যায়। বলছে আমি যে কেদার আমি যেতে পারবো না, আমার একটু ঠান্ডার ধাত আছে। বলেছে আপনি যখন যেখানে যাবেন আপনি আমাকে একবার ফোন করবেন, আমি সাথে করে আপনাকে নিয়ে যাবো, আপনার কোনো টাকা পয়সা খরচা করতে হবে। শনিকেতুর যোগ। সুতরাং মায়ের পায়ে প্রাণ সঁপেছি, অত চিন্তাই করি না যে আমার সংসার কীভাবে চলবে, আমার ছেলে কীভাবে পড়াশোনা করবে। বাবা মা আমি তো সব কিছু তোমাকে দিয়ে দিয়েছি, আমার তো আর দেওয়ার মতো কিছু নেই। আমি তো নিজেকেই সমর্পণ, সকাল থেকে উঠে তোমার মুখ দেখি, রাত্রিরেও তোমার মুখ দেখি, ভোর 5টা বাজতে আমার ঘুম হয় না, ঘুম ভেঙে যায়। কতক্ষণে গিয়ে পাগলিকে দেখবো, ধূপ মোমবাতি জ্বালিয়ে ঘন্টাটা বাজিয়ে মন্দিরটা পরিষ্কার করব। এই শীত সকালেও কাকবে মানে ঠান্ডায় আমার 6টায় উঠে মন্দির পরিষ্কার করি, এসে একটু মুখটা দেখি, যত দেখি তত মনটা খুব ভালো লাগে। তারাপীঠ যাই না 5 বছর হয়ে গেল, কোনো কষ্ট নেই, কোনো আবেগ নেই, কোনো দুঃখ নেই। আরে ও তো আমার বাড়িতেই আছে পাগলি। পাগলি চাইলে পৃথিবীতে সব কিছু হবে, পাগলি না চাইলে কিচ্ছু হবে না। আজকে এই আবেগের মধ্যে যে কথাগুলো বলছি, নিশ্চয়ই কেতু আমাকে আজকে বলাচ্ছে, তাই বলছি। আমি আজকে জ্যোতিষ নিয়ে বেশি আলোচনা করলাম না, কেননা শনি কেতু নিয়ে আমার কেতুর দশাতে আমি প্রথম যে ভিডিও আরম্ভ করেছিলাম সেগুলো ভালো ভিউয়ার্স আসেনি, অনেকে বুঝতে পারেনি বা পায়নি, তাই জন্য শনি কেতু নিয়ে আজকে একটু আলোচনা করলাম। ভয় পাওয়ার মতো কোনো যোগ নেই, ভালো পথে লাগান। রাত্রিবেলা শোয়ার আগে নিজের কর্মজীবনটা, সারাদিনের কর্মকাণ্ডটা একবার ভেবে নিন, আর পরের দিন সকালে উঠে একটু আয়নায় মুখ দেখে নিন, শনি কেতু আপনাকে কোনো ক্ষতি করবে না। যে নিজে শুধরাতে পারে তার 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 এখানে ভগবান আছে। যে নিজে শুধরে যায়, নিজে যদি কারেকশান নিজেকে করতে পারে, তার অন্তরে ভগবান আছে। পাথর, আংটি, তাবিজ, কবচ পরে কখনো নিজেকে শুধরানো যায় না। কেউ যদি বদ্ধজীব আর মুক্তজীব, একটা লাস্ট কথা বলে স্পেসিফিক করবে, মাছ যখন জেলের জালে আটকে যায়, দেখবেন প্রত্যেকটা মাছ মাথাটা মাটির দিকে আর লেজটা অপর দিকে করে দেয়। সেভাবে যে আমাকে জেলে মনে হয় ধরেনি, জেলে তো আস্তে আস্তে জাল গুটাচ্ছে, যখন কাছে আসছে একটা একটা করে মাছকে সে হাঁড়িতে ফেলছে। যে মাছটা ভাবছে যে আমি ধরা পড়িনি, তার মধ্যে একজন হচ্ছে আমাদের মানুষ। মানুষ হচ্ছে বদ্ধজীব, সে ভাবে যে আমরা কোনোদিন কারোর কাছে ধরা পড়বো না, মাও কিছু দেখতে পারবে না, ঈশ্বরও কিছু দেখতে পারবেন না, যমরাজও কিছু দেখতে পারবেন না, শনিদেবও কিছু দেখতে পারবেন না। আরে বাবা দাঁড়া, সময়টা আসতে দে, সবাই দেখতে পাবে, কোনো পর্দার আড়ালে হবে না, সব ওপেন টু ওপেন, ডান্স বাংলা ডান্স, ঠিক আছে? তো সুতরাং আমরা হচ্ছি বদ্ধজীব, আলটিমেট মাছটা ধরা পড়ে গেল। তা আমরা বদ্ধজীব থেকে মুক্তজীব হওয়ার মতো মানসিকতা রাখিও না, কেউ চায় না। সবাই ভাবে যে ভগবান একটা জীবন দিয়েছে, ভাই লুটে পুটে খাও, পরের জীবনটা কী হবে, মরার পর তো আমি জানতে যাচ্ছি না।
আরে বাবু, মরার পর তোর পরবর্তী জেনারেশন তোর পাপের প্রত্যেকটা ফল আগামী 16 প্রজন্ম ভোগ করবে, আর তোকেও ওই কর্মফল নিয়েই আবার জন্মাতে হবে। আমি এটা বুঝিয়ে কাউকে ভুল বোঝাচ্ছি না, কিন্তু আমি যেটা বুঝেছি আজকে দীর্ঘ 8 বছরে, আমার থেকে বেশি হয়তো তো আর কেউ বুঝতে পারেনি জীবনটা কী জিনিস, কীভাবে বাঁচতে হবে, কীভাবে চলতে হবে। ঠকাও, যত পারো ঠকাও, চুটিয়ে ঠকিয়ে নাও। আর যখন তুমি ঠকবে, ভগবান কেন, তোমার বউও তোমার পাশে থাকবে না। আছে আমার বাড়িতে, তার বউও তাকে ছেড়ে দেওয়ার জন্য একটা নোটিশ পাঠিয়েছে। সে বলছে কী করবো দাদা? আমার হলে ডিভোর্স হবে, যে আপনার না সে কোনোদিনই আপনার থাকবে না, আর যে আপনার সে আপনারই থাকবে। ভগবানেরও ক্ষমতা নেই তাকে কাছছাড়া করবে। শেষ কথা বলে হচ্ছে ঈশ্বর। যদা যদা হি ধর্মশ্চ গ্লানি ভবতি ভারতম অভ্যুত্থানাং অধর্মশ্চ তদাত্মহাম সৃজান্নাহ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থানায় অর্থ সম্ভবামি যুগে যুগে। ভাগবদ্গীতায় শ্রীকৃষ্ণ এটা লিখেছে। ধর্মের জয় সব সময় হবে। আজকে যেটা তোমার সেটা কালকে অন্যের ছিল। সাথে করে কী নিয়ে এসছো? যে এত মায়া, এত মোহ, এত কান্না কাটি, এত হাই হুতাশ, কিচ্ছু না। যেটা আজকে আমার ছিল সেটা কালকে অন্যের, আর যেটা কালকে অন্যের ছিল সেটা আজকে আমার। আমি আর আমার বলে কোনো শব্দ এই অধমের ডিকশনারিতে নেই, আমার মায়ের কাছেও নেই। সব ওই জমের দিয়ে দিয়েছি পায়েস। মন্ত্রও জানি না, তন্ত্রও জানি না, শুধু মা করে ডাকি। সকাল সন্ধ্যে 108 বার গুরু বলেছে বীজমন্ত্র জপ করতে, জপ করি। সেই বীজমন্ত্র দিয়েই মানুষের কাজ হয়ে যায়। আবার তন্ত্র আবার কি? তন্ত্র কি খাবার জিনিস নাকি গিলে খাইয়ে দেবো? কি শেখানোর জিনিস নাকি শিখিয়ে দেবো? রক্তে থাকলে হবে, রক্তে না থাকলে হবে না। নমস্কার, জয় মা তারা, ওম নমো নারায়ণ।